হ্যালো এভরিওয়ান, অলৌকিকের সন্ধানে চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজ আরও একটা নতুন চিঠি আমরা পাঠ করতে চলেছি। আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর আজকের চিঠি যে পাঠিয়েছে তার নাম সৌমেন ঘোষ। সৌমেনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা অসাধারণ চিঠি পাঠানোর জন্য। তোমাদের মধ্যে যারা আমাদের এই ধরনের চিঠি অর্থাৎ সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা চিঠির আকারে লিখে পাঠাতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চিঠি পাঠাতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের ভৌতিক অভিজ্ঞতা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপদা, নমস্কার। আমার নাম সৌমেন ঘোষ। আমি বরানগরের বাসিন্দা এবং বর্তমানে কলেজের ২য় বর্ষের ছাত্র। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমার ভীষণ ভালো লাগে। আমি এই সমস্ত ভৌতিক ঘটনার যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলের ভিডিওগুলোকে অর্থাৎ ঘটনাগুলোকে অতটা সিরিয়াসলি নিতাম না। ভাবতাম এইসব হয়তো মানুষের মনের ভ্রম বা কল্পনা, কিংবা তারা জাস্ট মজা করার জন্য ঘটনা বানিয়ে বানিয়ে এইসব চ্যানেলে পাঠায়। কিন্তু গত মাসে আমার সঙ্গে যা ঘটেছে তা আমার সমস্ত ধারণাকে পাল্টে দিয়েছে। গত মাস বলতে ঘটনাটা ঘটেছে প্রায় ৩ সপ্তাহ আগে। আমাদের কলেজের বন্ধুদের একটা দল মিলে আমরা ঠিক করলাম যে পুজোর ছুটিতে কোথাও একটা পিকনিকে যাব। আমরা মোট ৮ জন ছিলাম। আমি, অর্ণব, সুদীপ্ত, রাহুল, তন্ময়, প্রিয়াঙ্কা, অনন্যা আর শ্রেয়সী। সবাই মিলে ঠিক করলাম যে আমরা দক্ষিণ ২৪ পরগনায় একটা প্রত্যন্ত গ্রামে যাব, যেখানে একটা বাংলো আছে পুরনো, এবং তার পাশে একটা বিশাল বিল বা পুকুর আছে। জায়গাটার নাম বলছি না, ধরে নিন জায়গাটার নাম মাধবপুর। অর্ণবের একটা দূর সম্পর্কের মামার বাড়ি ছিল সেখানে। মামা কলকাতায় চলে এসেছেন বছর 10 হলো, কিন্তু বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। অর্ণব বলেছিল যে জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, আর সেখানে আমরা অনায়াসে থাকতে পারবো। তার মামা রাজি হয়ে গেলেন এবং বাড়ির চাবিটা অর্ণবকে দিয়ে দিলেন। তবে চাবি দেওয়ার সময় মামা বারবার বলে দিয়েছিলেন রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোবে না। সারাদিন ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নামলে সবাই একসঙ্গে বাড়ির মধ্যে থাকবে। তখন আমরা বিশেষ কিছু ভাবিনি, ভেবেছিলাম হয়তো আমাদের নিরাপত্তার কথা ভেবে বলেছেন, যেহেতু আমাদের সঙ্গে মেয়েরাও থাকছে। যাই হোক, আমরা রওনা দিলাম একটা শনিবার সকালে। 2টো গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম মাধবপুর। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। চারিদিকে সবুজ মাঠ, দূরে বাঁশবন, আর সেই পুরনো দোতলা বাংলোটা পুকুরের ধারে একা দাঁড়িয়ে। তবে বাড়িটা দেখে একটু অস্বস্তি হচ্ছিল। অনেক দিন কেউ থাকেনি বলে বাড়িটা কেমন যেন জরাজীর্ণ হয়ে গেছে। দেওয়ালের রং উঠে গেছে, জানলার পাল্লাগুলো মরচে পড়া, আর বাড়ির চারপাশে জঙ্গল হয়ে গেছে। আমরা পৌঁছেছিলাম দুপুরের দিকে।
সবাই মিলে প্রথমে বাড়িটা পরিষ্কার করলাম। নিচতলায় ছিল একটা বড় বসার ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম। দোতলায় 3টে শোবার ঘর। আমরা ঠিক করলাম ছেলেরা নিচতলায় থাকব আর মেয়েরা দোতলায়। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই পুকুরের ধারে বসে আড্ডা মারছিলাম। পুকুরটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু জলটা ছিল কালচে সবুজ আর একটা অদ্ভুত পচা গন্ধ বেরোচ্ছিল। আমরা ভাবছিলাম যে এঁদো পচা পুকুর তো রক্ষণাবেক্ষণ করা হয় না, তাই হয়তো এরকম একটা গন্ধ বেরোচ্ছে। যাই হোক, বিকেলের দিকে আমরা আশেপাশে ঘুরতে বেরোলাম। গ্রামটা প্রায় জনশূন্য, মাত্র কয়েকটা বাড়ি, আর সেগুলো বেশ ছাড়া ছাড়া, অনেকটা দূরে দূরে। যে কয়েকজন গ্রামবাসীকে আমরা দেখলাম তারা যেন আমাদের দেখে একটু অবাক হলেন। একজন বয়স্ক লোক জিজ্ঞেস করলেন, তোমরা কি ওই পুরনো বাড়িতেই থাকবে নাকি? যখন আমরা হ্যাঁ বললাম তখন তিনি মাথা নেড়ে চলে গেলেন। তার মুখের অভিব্যক্তিটা আমার মনে আছে, যেন তিনি বলছিলেন যে না, ওই বাড়িতে থেকো না। সন্ধে হতেই চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ হয়ে গেল। এমনকি পাখির ডাক বা ঝিঝির শব্দও শোনা যাচ্ছিল না। আমরা বাড়িতে ফিরে রান্নার আয়োজন শুরু করলাম। মেয়েরা রান্না করছিল আর আমরা ছেলেরা বারান্দায় বসে গিটার বাজাচ্ছিলাম, গল্প করছিলাম। রাত 8টা নাগাদ আমরা খেয়ে নিলাম। খাওয়ার পর সবাই মিলে বসে ভূতের গল্প করছিলাম। হ্যাঁ, আজকে ভাবলে হাসি পায় যে আমরা নিজেরাই ভূতের গল্প করছিলাম। জানতামও না যে সত্যি কি অপেক্ষা করছে আমাদের জন্য। রাত 10:30 নাগাদ প্রিয়াঙ্কা হঠাৎ বলল, এই শোন, ওই শব্দটা কিসের রে? আমরা সবাই চুপ করে শুনলাম। খুব ক্ষীণ একটা শব্দ ভেসে আসছে, যেন কেউ কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো বাইরে কোনো কুকুর বা শেয়াল, কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। সেটা এমন শোনাচ্ছিল যেন কোনো একটা মেয়ে কাঁদছে, খুব করুণভাবে। অনন্যা ভয় পেয়ে গিয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। কে আছে বাইরে? রাহুল চিৎকার করে জিজ্ঞেস করল। সঙ্গে সঙ্গে কান্নার শব্দ থেমে গেল। আমরা সবাই স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর হঠাৎ জানালার কাঁচে একটা জোরে ধাক্কা লাগলো। আমরা সবাই চমকে উঠলাম। সুদীপ্ত সাহস করে জানালার কাছে গিয়ে বাইরে তাকালো, কিন্তু কিচ্ছু দেখা গেল না, শুধু ঘুটঘুটে অন্ধকার। এই চল না আমরা একবার বাইরে দেখে আসি, তন্ময় প্রস্তাব দিল। পাগল হয়েছিস নাকি, এত রাত্রে বাইরে যাবি? প্রিয়াঙ্কা বলল। কিন্তু আমরা ছেলেরা, বিশেষ করে আমি, তন্ময় আর সুদীপ্ত ঠিক করলাম যে একবার বাইরে দেখে আসা প্রয়োজন। হয়তো কোনো জানোয়ার বা পাড়ার কোনো শয়তান লোক। টর্চ নিয়ে আমরা 3 জন বাইরে বেরোলাম, বাকিরা বাড়ির ভেতরেই থাকলো। বাইরে বেরিয়ে প্রথমেই যা মনে হলো তা হলো তাপমাত্রার অস্বাভাবিকত্ব। অর্থাৎ ভেতরে যেখানে গরম লাগছিল, বাইরে হঠাৎ করে ভীষণ ঠান্ডা লাগতে লাগলো। এমন ঠান্ডা যা এই অক্টোবর নভেম্বর মাসে স্বাভাবিক নয়। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমরা টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলাম। কিচ্ছু নেই, শুধু রাতের নিস্তব্ধতা। এই চল পুকুরের ধারটা একবার দেখে আসি, সুদীপ্ত বলল। আমরা পুকুরের ধারে এগোতে লাগলাম। পুকুরটা বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে। হাঁটতে হাঁটতে হঠাৎ তন্ময় থমকে দাঁড়ালো। ওইটা দেখ। সে পুকুরের দিকে আঙুল দিয়ে দেখালো।
আমরা তার আঙুল অনুসরণ করে টর্চের আলো পুকুরের দিকে ফেললাম এবং যা দেখলাম তা দেখে আমার রক্ত যেন জমে গেল। পুকুরের মাঝে জলের মধ্যে অর্ধেক ডুবে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পিঠ আমাদের দিকে, তার লম্বা কালো চুল জলে ভেসে আছে। সে একদম নিশ্চল, কোনো নড়াচড়া নেই। হ্যালো, কে আপনি? হ্যালো, আপনি ঠিক আছেন? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। মেয়েটা নড়ল না। এই চল চল, মনে হচ্ছে কোনো সমস্যা পড়েছেন উনি, চল আমরা সাহায্য করি। তন্ময় এগোতে গেল, কিন্তু সুদীপ্ত তার হাত টেনে ধরল। দাঁড়া, এখানে কিছু একটা ঠিক নেই। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটা খুব ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে যত ঘুরছিল আমার বুকে যেন হাতুড়ি পড়ছিল, এবং সে যখন পুরোপুরি ঘুরল আমরা তার মুখ দেখলাম। হে ঈশ্বর, সেই দৃশ্য আমি কোনো দিন ভুলতে পারবো না। সেটা কোনো মুখ ছিল না, চোখের জায়গায় দুটো শূন্য কোটর, সেখান থেকে জল গড়িয়ে পড়ছে। নাক কানের কোনো অস্তিত্ব নেই, মুখটা অস্বাভাবিক রকম চওড়া, প্রায় কান পর্যন্ত চেরা, এবং সেই মুখ থেকে এমন এক আওয়াজ বেরোলো যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। একটা কর্কশ, কান ফাটানো চিৎকার, যেন হাজারটা কণ্ঠস্বর একসঙ্গে চিৎকার করছে। আমরা তিনজন দৌড়ে বাড়ির দিকে ছুটে গেলাম। পেছন ফিরে তাকানোর সাহস আমাদের ছিল না। শুধু শুনতে পাচ্ছিলাম জলের ছপ ছপ শব্দ। কেউ যেন পুকুর থেকে উঠে আসছে এবং আমাদের পেছনেই সে আসছে। আমরা বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে খিল দিয়ে দিলাম। ওই কি হয়েছে, তোরা এভাবে দৌড়ে এলি কেন? অর্ণব জিজ্ঞেস করল। আমরা হাঁপাতে হাঁপাতে যা দেখেছি সব বললাম। প্রথমে কেউ বিশ্বাস করলো না, ভাবলো আমরা বোধহয় বোকা বানাচ্ছি, কিন্তু পরে আমাদের মুখের অভিব্যক্তি দেখে তারা বুঝলো এটা কোনো রসিকতা নয়। তাহলে আমরা এখন কি করব? অনন্যা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আমরা এখানেই থাকব, বাইরে যাওয়াটা সেফ নয়। দরজা জানলা সব বন্ধ করে দেবো, আর সকাল হলেই চলে যাব, রাহুল বলল। আমরা তাই করলাম। সব দরজা জানলা বন্ধ করে আমরা বসার ঘরে জড়ো হলাম। কেউ আর ঘুমাতে যাওয়ার কথা চিন্তাও করল না। সবাই একসঙ্গে বসে রইলাম, টর্চ এবং মোবাইলের লাইট জ্বালিয়ে। রাত 11টা বাজতেই শুরু হলো। প্রথমে দরজায় আঁচড়ানোর শব্দ, যেন কেউ লম্বা নখ দিয়ে কাঠের দরজায় আঁচড় কাটছে। তারপর জানালায় নক করার ঠক ঠক শব্দ। একটা নয়, যেন সব কটা জানলায় একসঙ্গে কেউ নক করছে। যেন মনে হচ্ছে অনেকগুলো অশুভ কিছু গোটা বাড়িটাকে ঘিরে ফেলেছে। শ্রেয়সী কাঁদতে শুরু করলো। প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরল। আমরা ছেলেরা যা যা ভারী জিনিস পেলাম, অর্থাৎ টেবিল, চেয়ার, আলমারি সব দিয়ে দরজা আটকে দিলাম। হঠাৎ করে সব শব্দ থেমে গেল। এখন চারপাশে শুধুই নিস্তব্ধতা, ভয়ঙ্কর নিস্তব্ধতা। এতটাই নিস্তব্ধতা যে আমরা একে অপরের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর দোতলা থেকে একটা শব্দ এলো, পায়ের শব্দ।
কেউ ভারী পায়ে দোতলায় হাঁটছে। কিন্তু আমরা তো সবাই নিচতলায়, তাহলে দোতলায় কে? অর্ণব কথাটা জিজ্ঞেস করতে গিয়েও কেমন যেন হতবম্ব হয়ে গেল। হতবম্ব আমরা সবাই হয়ে গিয়েছিলাম, কারণ কেউ অর্ণবের প্রশ্নের উত্তর দিল না। আমরা সবাই ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম। পায়ের শব্দ সিঁড়ির দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপের সঙ্গে যেন আমার হৃদয় বুক ফেটে বেরিয়ে আসবে। তারপর সিঁড়িতে শব্দ, কেউ নামছে ধীরে ধীরে। সিঁড়িতে মোট 15টা ধাপ। এটা সকালে আমরা খেয়াল বসেই গুনেছিলাম, এখন আবার সেটা গুনছিলাম। 1, 2, 3, 4। এক সময় সে আমাদের এই বসার ঘরের দরজার সামনে এসে থামল। আবার একটা নিস্তব্ধতা। আমরা দরজার দিকে তাকিয়েছিলাম। দরজার ফাঁক দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। তারপর এলো সেই আওয়াজ, একটা ক্ষীণ কিন্তু ভয়ঙ্কর মিষ্টি স্বর। খোলো, দরজা খোলো। কে? যাও এখান থেকে, যাও! রাহুল চিৎকার করে বলল। সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর হাসি শব্দ। আমি তোমাদের দেখতে চাই, খোলো দরজা। কথাটা শেষ হতে না হতেই দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো। এত জোরে দরজা কাঁপছিল যে মনে হচ্ছিল সেই টেবিল চেয়ার দিয়ে আটকে রাখা দরজাটা ছিটকে ভেঙে চুরমার হয়ে যাবে। ও গড, দরজা তো ভেঙে যাবে মনে হচ্ছে, তন্ময় বলল। আমরা সবাই মিলে উঠে গিয়ে দরজাটা আটকে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে থেকে যে শক্তি ধাক্কা দিচ্ছিল তা ছিল অমানবিক। প্রতিটা ধাক্কার সঙ্গে সঙ্গে আমরা যেন পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ধাক্কা বন্ধ হয়ে গেল। আবার সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমরা হাঁপাচ্ছিলাম, ঘামে সবার শরীর ভিজে গিয়েছিল। হয়তো চলে গেছে বুঝলি, সুদীপ্ত বলল। কিন্তু না, হঠাৎ জানলার কাঁচ ভাঙার শব্দ ভেসে এলো। তার পরক্ষণেই একটা হাত ভাঙা কাঁচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে এলো। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম। একটা সাদা শুকিয়ে যাওয়া হাত, নখগুলো অস্বাভাবিক লম্বা, কালো, বাঁকানো। এই সবাই উপরে চল, উপরে চল, দোতলায়! অর্ণব চিৎকার করে উঠল। আমরা সবাই সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। একটা শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ঘরে একটা পুরনো আলমারি ছিল, আমরা সেটা দিয়ে দরজা আটকে দিলাম। নিচতলা থেকে তখনও ভয়ঙ্কর আওয়াজ আসছে, জিনিসপত্র ভাঙার শব্দ আর সেই কর্কশ হাসি। তোমরা লুকিয়েছো, আমি তোমাদের খুঁজে বের করব। এসো। তারপর আবার সিঁড়িতে পায়ের শব্দ। এবার একটা নয়, অনেকগুলো, যেন অনেকে একসঙ্গে উঠছে। আমরা সবাই ঘরের কোণে জড়ো হলাম। মেয়েরা কাঁদছে, ছেলেরা যা যা অস্ত্র হাতের কাছে পেয়েছে সবাই নিয়ে নিয়েছে। কারোর হাতে ভাঙা চেয়ারের পায়া, কারোর হাতে লোহার রড। দোতলার বারান্দায় পায়ের শব্দ, ঘরের দরজায় আঁচড়ানোর শব্দ।
যাও এখান থেকে, যাও তোমরা, আমরা তো কিছু করিনি তোমাদের। আমি চিৎকার করে উঠলাম। এবার মনে হলো সেই আওয়াজটার সঙ্গে আরো অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে কথা বলছে। তোমরা আমাদের ঘুম ভাঙছ, আমি তো তোমাদের ছাড়বো না। আমরা কিছু জানতাম না, আমরা ভুলে এসে পড়েছি, প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও। আবার একটা ভয়ঙ্কর হাসি, আবার দরজায় প্রচন্ড ধাক্কা। এক ধাক্কায় দরজায় ঠেকনা দিয়ে রাখা আলমারিটা সরে গেল, দরজার কবজা ভাঙতে শুরু করলো। এই এই জানলা দিয়ে লাফ দাও, কিছু করার নেই, হাত পা ভাঙবে কিন্তু কিন্তু বেঁচে যাবো অ্যাটলিস্ট। সবাই জানলা দিয়ে নিচে লাফ দাও। রাহুল খানিকটা পাগলের মতো কণ্ঠে বলে উঠল। কিন্তু জানলা দিয়ে তাকিয়ে আমরা যা দেখলাম তাতে আমাদের আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে গেল। পুকুরের পাড়ে অন্তত 10-15 জন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, সেই সেই একই রকম মুখ সবার, চোখের জায়গায় শূন্য কোটর মুখ, কান পর্যন্ত চেরা। তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এবং নিঃশব্দে একসঙ্গে হাসছে। হে ঈশ্বর, হে ঈশ্বর, এবার কি করব? দরজাটা প্রায় ভেঙে গেল। আমরা এবার পিছিয়ে এলাম, আমাদের আর পালাবার জায়গা নেই। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তোমরা কারা? আমাদের কাছ থেকে কি চাও? অর্ণব কাঁপা স্বরে জিজ্ঞেস করলো। হঠাৎ সেই ধাক্কা থেমে গেল। তারপর সে কথা বলল। এবারে তার আওয়াজ দুঃখিত, ক্লান্ত, বেদনাদায়ক। তোমরা কেন এখানে এসেছো? এখানে আসা তোমাদের উচিত হয়নি। আমরা তো শান্তিতে ঘুমিয়েছিলাম, আমাদের ঘুম ভাঙিয়ে দিলে কেন? আমরা জানতাম না, আমরা তো শুধু পিকনিকে এসেছিলাম। হঠাৎ একটা দীর্ঘশ্বাস পড়ল, এমন একটা শব্দ যা শুনলে মনে হবে 1000 বছরের যন্ত্রণা সেখানে লুকিয়ে আছে। আমাদের সবার শরীর কাঁপছে। সে কথা বলে চলল। আমরা এখানে আটকা পড়ে আছি, আমরা শান্তি পাইনি, আমরা শান্তি পাইনি। আর যারা এসে এই বাড়িতে আমাদের শান্তি নষ্ট করে, আমাদের জাগিয়ে তোলে, আমরা তাদের তো তোমরা তাদের কি করো? আমরা তাদের আমাদের সঙ্গে নিয়ে যাই পুকুরের তলায় চিরকালের জন্য। আমরা চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো লাভ হলো না। খোলা দরজা দিয়ে একের পর এক ছায়া মূর্তি ঢুকতে শুরু করলো ঘরে। তন্ময় চোখ বুজে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করলো। আমরা সবাই যে যা মন্ত্র জানি, গায়ত্রী মন্ত্র, হনুমান চালিসা, সবাই নিজের নিজের ধর্মীয় মন্ত্র বা প্রার্থনা পাঠ করতে শুরু করলাম। চিৎকার করছিলাম, কাঁদছিলাম। তারা আমাদের ঘিরে ছিল, কিন্তু ভগবানের নাম যতক্ষণ আমরা করছিলাম তারা আমাদের আর কাছে আসতে পারছিল না। মনে হচ্ছিল কিছু যেন একটা তাদেরকে আটকে রেখেছে। আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে রইলাম, এক টানা মন্ত্র পড়তে লাগলাম। আমাদের গলা বসে গেল, কিন্তু আমরা থামলাম না। এক মুহূর্তের জন্য আমরা চুপ করলাম না। অবশেষে যখন প্রথম সূর্যের আলো জানলা দিয়ে ঢুকলো, তখন হঠাৎ আমরা খেয়াল করলাম আমাদের সামনে আর কেউ নেই, কিচ্ছু নেই। সেই সত্তাগুলো হঠাৎ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।
জানলা দিয়ে দেখলাম পুকুরের পাড়েও আর কেউ নেই, শুধুই সকালের শান্ত স্বাভাবিক পরিবেশ। আমরা দেরি না করে সব জিনিস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি ডেকে যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে এলাম। ফেরার পথে সেই বয়স্ক লোকটার সঙ্গে আবার দেখা হলো, যিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা ওই বাড়িতে থাকবো কিনা। তিনি আমাদের দেখে বললেন, বেঁচে ফিরলে ভাগ্যবান তোমরা। গত কয়েক বছরে যারা ওই বাড়িতে থেকেছে তাদের মধ্যে অনেকেই বেঁচে ফিরতে পারেনি, বা যারাও বেঁচেছে তারাও ওই বাড়িতে আর ঢোকার সাহস পায়নি। আমরা তাকে সব বললাম। তিনি সব শুনে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। রণদীপদা, এটাই আমার ঘটনা। আমি জানি এটা হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু সেই রাতের পর আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অদ্ভুত ভয় ঢুকে গেছে। আমরা যেন নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলেছি। আমরা এমন কিছু ফেস করেছি যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আজও ঘুমাতে গেলে আমি সেই মুখগুলো দেখতে পাই, সেই চোখবিহীন কোটর, সেই কান পর্যন্ত কাটা মুখ, সেই ভয়ঙ্কর হাসি। আমরা কেউ কেউ কাউন্সেলিংও নিচ্ছি, কিন্তু কিছুতেই সেই স্মৃতি মুছতে পারছি না কেউই। হয়তো মাধবপুরের সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে, সেই পুকুরও আছে, আর সেই অশান্ত আত্মারাও ঘুমিয়ে আছে। কেউ গিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দিলেই তারা যাই হোক, আজকের মতো চিঠি এই পর্যন্তই। আপনাদের সৌমেন ঘোষ, বরানগর, কলকাতা। অনেক ধন্যবাদ সৌমেন, এরকম একটা চিঠি আমাদের পাঠানোর জন্য। আমি এই রেকর্ডিংটা যখন করছি তখন ঘড়িতে প্রায় রাত 2টো, এবং জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে। অবিশ্বাস্য রকমের অসাধারণ একটা ঘটনা। অলৌকিকের সন্ধানে এই চ্যানেলে এখন অবধি যত কটা ঘটনা আমরা পড়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। এরকম ঘটনা যদি তোমরাও পাঠাতে চাও অবশ্যই আমাদের পাঠিয়ে দেবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমরা জানোই, না জানলে নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের ফলো করো, আমাদের সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলটাকে যদি আরও ভালোবাসা দিতে চাও তাহলে আমাদের এই ভিডিওগুলোর লিঙ্কটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে, এবং ভিডিওটাতে একটা হাইপ দিয়ে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা অসাধারণ সত্যি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।